প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। সাংবাদিকদের পেটালেন এবং হুমকি দিলেন শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা। আর হুমকির ভাষা হলো, তোমরা লেখবা আমরা ফিডাইমু। প্রিয় দর্শক শ্রোতা, ভালোভাবে বলতে গেলে বা লিখতে গেলে হয়তো এরকম বলতে হবে, তোমরা লিখবে আমরা পেটাবো। তো এই হলো জেলা নেতার হুমকি সাংবাদিকদের প্রতি। অর্থাৎ সাংবাদিকেরা আর লিখতে পারবেন না, তাদের এখন লেখালেখি বন্ধ করে দিতে হবে। সম্প্রতি আমরা দেখলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের কাজ স্বাধীনভাবে করতে পারছেন না, অনেক জায়গায় তাদের কার্যালয়ে ভাঙচুর হয়েছে। তো তখনও এপিসোড করেছিলাম এর প্রতিবাদে, এবং সেখানে বলবার চেষ্টা করেছিলাম যে এইভাবে চলতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বা অন্যান্য সরকারি কর্মকর্তারা তারা আর কাজ করতে পারবেন না। হয় তাদের ছুটি দিয়ে দিতে হবে, না হলে তারা নিজে থেকেই কাজ ছেড়ে চলে যাবেন। অর্থাৎ প্রশাসনে কাজ করবার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, কারণ প্রতিনিয়তই তাদের কার্যালয় ভাঙচুর করা হচ্ছিল, আরও অনেক কিছু ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি। তো এখন আবার সাংবাদিকদের উপর এই হামলা একটি অপরাধ। তারা সেখানকার স্থানীয় বিএনপির বিরুদ্ধে না, বিএনপির নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে হয়তো লেখালেখি করছিলেন। আর সেইটি ঘটেছিল মঙ্গলবারের মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে শরীয়তপুরের তাহসিনা বেগম, শরীয়তপুরের জেলা প্রশাসক, সেখানে একটি বিক্ষোভ সমাবেশ এবং মিছিল চলছিল বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে মূলত, বাট সেইটির ব্যানার ব্যবহার করা হয়েছিল শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ। এই ব্যানারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছিল বিএনপি নেতাকর্মীরা। আর ঠিক সেই সময় সেখানে হাজির হন সংবাদ সংগ্রহের জন্য ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ 24 এবং জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানব কণ্ঠের প্রতিনিধি, জেলা প্রতিনিধি বরকত মোল্লা। সেখানে তাদের মারধর করা হয়। কারা করেন? উপস্থিত বিএনপি নেতাকর্মী। আচ্ছা, তো কেন মারধর করা হয়েছে সেই কারণটি জানবার জন্যে মঙ্গলবার বিকেলে, আর যখনকার কথা বলছিলাম সেটি মঙ্গলবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে এই 3 সাংবাদিকের উপর মারধর করা হয়েছে। তো মঙ্গলবার বিকেলে আর এক সাংবাদিক ফোন করেন আরিফুজ্জামান মোল্লাকে, যিনি শরীয়তপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির। তাকে ফোন করে মারধরের কারণ জানতে চান। আর যিনি ফোন করেন যে সাংবাদিক, তার নাম হলো পলাশ খান, তিনি শরীয়তপুরের সোনালী নিউজের জেলা প্রতিনিধি। তো তখন তিনি কারণ জানতে চাইলে সেই বিএনপি নেতা তাকে উত্তরে বলেন, আরও তো মারুম, শুধু এখন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে, অনেকেই লিস্টে আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরও খবর পাইয়া যাইবা, তুমি নিজেও তৈরি থাকো। প্রিয় দর্শক শ্রোতা, 3 সাংবাদিককে মারধরের কারণ জানতে চাইলে আরেক সাংবাদিকের প্রতি এই হুঁশিয়ারি। আচ্ছা, এখন ঘটনার নেপথ্য কারণ একটু জানবার চেষ্টা করব, কেন এটি হলো। শুধুই তো আর হয়নি, নিশ্চয়ই পেছনে কোনো কারণ ছিল। আর নেপথ্যের কারণ ঘেঁটে দেখা গেল এই ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ক্লাবের, সেখানকার শরীয়তপুরের যে প্রেস ক্লাব, সীমানা প্রাচীরের 3টি দেয়াল ভেঙে দেওয়া হয়। এর প্রতিবাদে সাংবাদিক BM ইসরাফিল, প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন এবং জেলা প্রশাসক তাহসিনা বেগমের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এই কারণে তার উপরও হামলা হয়। আচ্ছা, তো হামলা এবং প্রেস ক্লাবের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শরীয়তপুরের সাংবাদিকেরা, সব পত্রিকার, এবং মানববন্ধন করেন। সেই কর্মসূচি থেকে তারা ডিসির প্রত্যাহার দাবি করেন তাহসিনা বেগমের। আর এইটি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ভালোভাবে নেননি। তারা ডিসির পক্ষ অবলম্বন করেছেন এবং ডিসির পক্ষ অবলম্বন করে মঙ্গলবারে শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ, যেটি একটু আগে বলছিলাম, ডিসির কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করছিলেন ডিসির পক্ষ হয়ে।
সাংবাদিকদের বিরুদ্ধে। সো এই প্রবণতাটি দেখা গেল যখন বিএনপি নেতাকর্মীরা, শুধু বিএনপি না, ছাত্রদল, যুবদল, সম্প্রতি তারা যে কাজটি করছে, যখন কোনো কিছু তাদের বিরুদ্ধে যাচ্ছে, সরকারি কর্মকর্তাদের কোনো পদক্ষেপ, কোনো কর্মসূচি, কোনো অ্যাকশন তাদের বিরুদ্ধে গেলে তারা আবার সরকারি কর্মকর্তাদের কার্যালয় ভাঙচুর করছেন, তাদের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার, ফেসিবাদের সহযোগিতার অভিযোগ আনছেন, জামায়াত সম্পৃক্ততার অভিযোগ আনছেন, যদি তাদের সিদ্ধান্তগুলো বিএনপি কিংবা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বার্থের বিরুদ্ধে যায়। সো সেটি আমরা দেখলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে ভাঙচুর, ডিসি বদলি, ইত্যাদি ইত্যাদি। তো এখন আবার দেখা গেল যখন কোনো সিদ্ধান্ত তাদের পক্ষে থাকে এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থে যদি সাংবাদিকেরা বা অন্য দলের লোকেরা, এনসিপি কিংবা জামায়াত ইসলামের লোকেরা দাঁড়ান সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে, তখন আবার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই সরকারি কর্মকর্তার পক্ষ অবলম্বন করেন এবং পক্ষ অবলম্বন করতে গিয়ে তারা অনেক সময় চরম পন্থা অবলম্বন করেন, যেমনটি ঘটল মঙ্গলবার সকালে 3 সাংবাদিককে প্রহার করবার বিষয়ে। তো বিষয়গুলো বেশ পরিষ্কার কেন কি হচ্ছে, আর সব কিছুর পেছনে স্বার্থ, টাকা পয়সা বানানো, আধিপত্য বিস্তার করতে পারা, দখলদারিত্ব কায়েম করতে পারা, এই সব কিছুই মূল, সব কিছুর মূলে এইসবই থাকছে। আর এইসবে কোনো আঘাত আসলে, কোনো রকমের প্রতিবাদ, কোনো রকমের যেমন সাংবাদিকদের লেখালেখি, তারা হয়তো লিখবার চেষ্টা করছিলেন কোথায় তারা, এই বিএনপি নেতা বিশেষভাবে আরিফুজ্জামান মোল্লা, কোথায় তিনি কি অপকর্ম করছেন তার বিরুদ্ধে হয়তো তারা লিখছিলেন। সেটি তিনি বললেন যে আমার বিরুদ্ধে অনেকেই লেখেন, অনেকেই লিস্টে আছে, লিস্ট বানিয়ে নাম ধরে ধরে তাদের উপর এখন হামলা, ভয়ভীতি প্রদর্শন, এইসব চলছে। তো এইসব চলতে থাকলে সাংবাদিকেরা একটি সময়ে সাংবাদিকতা আর করতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের মনে আছে আওয়ামী লীগের সময় শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে হয়নি। সাংবাদিকেরা এক ধরনের সেলফ সেন্সরশিপে চলে গিয়েছিলেন, অর্থাৎ নিজেরাই তাদের নিজের কন্টেন্ট নিয়ন্ত্রণ করতেন, তারাই সিদ্ধান্ত নিতেন কতটুকু লিখলে সরকার অখুশি হবেন তাদের উপর, শেখ হাসিনা তাদের উপর ক্ষুব্ধ হবেন, কিংবা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের রোষানলে পড়তে হবে, ঠিক ততটুকুই তারা লিখতেন, এর বাইরে তারা লিখবার চেষ্টা করতেন না। হ্যাঁ, কোনো অফিসিয়াল সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট বা অফিসিয়াল ওয়েতে কোনো কিছু ঘোষণা দেওয়া ছিল না যে লেখা যাবে না, লিখলে হাত পা ভাঙবো, মারধর করবো, এরকম ছিল না। বাট সেইটির দরকার ছিল না, সাংবাদিকরা নিজের থেকে বুঝে ফেলেছিলেন তাদের সীমা কতটুকু। তাই তখন সেলফ সেন্সরশিপ কথাটি খুব চলতো, অর্থাৎ নিজেরাই নিজেদের সেন্সর করতেন, সেন্সরশিপের আওতায় চলে আসতেন। তো এখনও দেখা গেল সেই একই অবস্থা, বাট হাসিনার সেই জায়গায় আসতে বেশ কিছুদিন সময় লেগেছিল। শুরুতেই কিন্তু আসেননি, শুরুতে কিছু লেখালেখি, প্রতিবাদ সহ্য করছিলেন, বাট একটি সময় যখন ক্ষমতা সুসংহত করে ফেললেন তখন আর সহ্য করবার প্রয়োজন হয়নি, তখন দমন করবার শুধু দরকার ছিল এবং প্রয়োজন হয়েছিল, সেটি তারা করেছিলেন। তো হাসিনার সেই কাজটি করতে 2-1 বছর লেগেছিল, কিন্তু বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সেই কাজটি করতে 6 মাসও লাগেনি, 3-4 মাস আগে থেকে কিন্তু তারা শুরু করেছে। আসলে সত্যি বলতে গেলে নির্বাচনের আগে থেকে তারা শুরু করেছিল, দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ইত্যাদি বেসুমার চলছিল নির্বাচনের আগে থেকে। আর বিএনপি সরকার গঠন করবার পর, গুছিয়ে বসবার পর, সেইটি এখন সীমা ছাড়িয়ে গেছে, এইটুকুই পার্থক্য, চলছিল কয়েক মাস থেকেই। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যদি হয় সাংবাদিকতার অবস্থা, আর এই যদি হয় সরকারি দল বিএনপির নেতাকর্মীদের আচরণ সাংবাদিকদের প্রতি, তাহলে যেটি বলছিলাম কয়েকদিন আগে যে সরকারি কর্মকর্তারা তাদের জব ছেড়ে দিবেন, পেশা থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যেতে বাধ্য হবেন, কারণ তাদের জীবনের নিরাপত্তা, পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তো এখন সাংবাদিকদেরও পেশা ছেড়ে দিতে হবে, হয় শেখ হাসিনা আমলের মতো সেলফ সেন্সরশিপে চলে যেতে হবে, অর্থাৎ এনসিপি, জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অপকর্ম থাকলে, তাদের বিরুদ্ধে কিছু লিখবার থাকলে তারা লিখতে পারবেন ক্ষুরধার লেখনীতে, আর তাদের বিরুদ্ধে কিছু না থেকে সেই অভিযোগ যদি বিএনপির বিরুদ্ধে হয় বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের, তাহলে আর সেইটি লেখা যাবে না, কারণ তারা তো জীবনের ঝুঁকি নিতে পারবেন না। কারণ প্রকাশ্যে যখন জনসমাবেশে এইভাবে মারধর করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এবং ফোনে, এখন যে কেউ যে কাউকে ফোন করলে রেকর্ড কিন্তু থাকছে, অডিও ক্লিপ পাওয়া যাচ্ছে কি কথা হয়েছে,
তো সেই সব যে আরিফুজ্জামান মোল্লারা জানেন না তা না, তারা জানেন। জেনেই ফোনে এইসব বলেছেন যে এখন তো কিছুই না, আরো মারুম পিটামো, তুইও লিস্টে আছিস, তুই রেডি হয়ে যা। এই যে কথাবার্তা, এই যে হুমকি, এইটি যে আলোতে আসবে না তারা জানতেন না এরকম না, আলোতে আসবে জানতেন, সবাই জানবো, পুরো দেশের মানুষ জানবে। তো তিনি কি বলেছেন, হুমকির স্টাইল কি ছিল, তারপরও দিয়েছেন। কেন দিয়েছেন? তিনি জানেন কিছু হবে না। কিভাবে হবে? সরকার কজনের বিএনপি যদি চায়ও কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? প্রতি বিভাগে, মহানগর থেকে শুরু করে প্রতি বিভাগে, রাজধানী থেকে শুরু করে জেলায়, উপজেলায়, গ্রাম, মহল্লা, পাড়া, ওয়ার্ডে, কোন জায়গায় এসব চলছে না? তো বিএনপি যদি চায়ও অ্যাকশন কার বিরুদ্ধে নেবে, কোথায় নেবে? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেবে কোথায়? ওষুধটা লাগাবে কোথায়? আলাদা করে তো কোনো জায়গা চিহ্নিত করা যাচ্ছে না যে এই জায়গায় ব্যথা, পুরো গায়েই ব্যথা। ছুঁড়ে ফেলে দেবে, দল থেকে বহিষ্কার করবে, কাকে, কজনকে? পুরো দলই তো এরকম নেতাকর্মীতে ভরা, যাদের রাজনীতি করবার একমাত্র উদ্দেশ্য আধিপত্য বিস্তার, অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা, চাঁদাবাজি করে দু পয়সা কামাই করা। তারা হয়তো ভাবছেন যে কয়দিন সময় পাওয়া যায় সেই সময়টুকু কাজে লাগে। সে লক্ষণ ভালো না। নিয়ন্ত্রণের বাইরে সব কিছু ইতিমধ্যে চলে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তো বলেই লাভ নেই, সর্বকালের সর্বনিম্ন জায়গায় সেটি নেমে গেছে। সব মহল থেকে এই দাবি উঠছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সব জায়গায় মানুষ ভুক্তভোগী। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা দমন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তো আর কোথায় যাবে, কতটুকু নামবে সেটি দেখবার জন্য আমাদের হয়তোবা খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য আরেকটি এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে।